আম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আবারও আমি তোমাদের সাথে চলে আসলাম আমাদের অণুজীব বিজ্ঞানের দ্বিতীয় ক্লাসটি নেওয়ার জন্য। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকলের দোয়া এবং প্রার্থনায় আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর আমরা একটি ভীষণ ক্রান্তিকাল অতিক্রম করতেছি। আশা করি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে বা সরকারের যে বিধিবিধান বা গাইডলাইন মেনে তোমরা সতর্ক থাকবে, যেন তুমি এবং তোমার ফ্যামিলি বা তোমার প্রতিবেশী সবাই সচেতন থাকতে পারো বা সুস্থ থাকতে পারো, সেই কামনা করি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যে গত ক্লাসে অণুজীবের আগে আরেকটি ক্লাস নিয়েছিলাম আমি তোমাদের সেই ক্লাসে অণুজীব কাকে বলে বা অণুজীবে কী কী বিষয়ে আলোচিত হয়, অণুজীব বিজ্ঞান কে আবিষ্কার করেন, এবং পরবর্তীতে ভাইরাস কাকে বলে বা ভাইরাসের যে একটি জীবীয় এবং জড়ীয় ক্যারেক্টার, অর্থাৎ ভাইরাসকে তো আমরা বলতে পারি না, জীবও বলতে পারি না, জড় পদার্থ বলতে পারি না। ভাইরাসটা হলো দুটার মাঝামাঝি আর কি। তো ভাইরাসের জীবীয় ক্যারেক্টার এবং জড়ীয় ক্যারেক্টার আর কি, বা ভাইরাস জীবের মতো আচরণ করে, জ্বরের মতো আচরণ করে, এই ক্যারেক্টারগুলো নিয়ে মূলত আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম আর কি, এবং ভাইরাসের সংজ্ঞা দিয়েছিলাম আর কি। তো আজকে সেই ধারাবাহিকতাতে আমরা পরবর্তীতে আজকে আলোচনা করব তিনটা টপিকস নিয়ে। একটা হলো ভাইরাসের ভৌত ও রাসায়নিক গঠন, ভাইরাসের শ্রেণীবিন্যাস, এবং উদ্ভিদ ভাইরাস ও প্রাণী ভাইরাস অথবা ডিএনএ ও আরএনএ ভাইরাসের মধ্যে পার্থক্য। আশা করি পুরো ক্লাস জুড়ে তোমরা খুব মনোযোগের সাথে থাকবে, আর অবশ্যই তোমরা তোমাদের যে পাঠ্য বই সেখান থেকে এই টপিকগুলো খুব ভালো করে পড়ে নেবে, তারপর আমার ক্লাসটা শুনবে আর বইটা মিলিয়ে পড়বে আর কি। তাহলে আশা করি যে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আর কি। তারপরেও যদি কোনো সমস্যা পাও বা কোনো সমস্যা তোমাদের তৈরি হয়, তাহলে অবশ্যই তোমাদের স্বাগতম। তাহলে কারণ প্রশ্ন না করলে তোমরা কিন্তু উত্তর মানে এই ব্যাপারটা সম্পর্কে ক্লিয়ার হতে পারবে না। তো আর একটা কথা আছে যে না জানাটা অন্যায় না, অন্যায়টা হলো তুমি না জেনে জানার বান করা আর কি। তো আশা করবো তোমাদের যেখানেই কোনো সমস্যা থাকবে তোমরা কমেন্ট বক্সে বা আমাকে চাইলে মেসেজেও তোমরা কী করতে পারো, তোমাদের সমস্যা জানাতে পারো। আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে তোমাদের সমস্যা, যে আগের ক্লাসের যে সমস্যা, এটার সলিউশন দিয়ে পরবর্তীতে আবার নতুন টপিকস নিয়ে ক্লাস শুরু করার জন্য। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি যে আমাদের আজকের যে টপিকস, অর্থাৎ ভাইরাসের ভৌত ও রাসায়নিক ঘটনা। গত ক্লাসে আমরা বলেছিলাম যে ভাইরাস মূলত কী। ভাইরাস মূলত হলো কি, যে নিউক্লিক অ্যাসিড তোমরা হয়তো জানো যে ডিএনএ আরএনএ বা ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড, আমরা কোষ রসায়নে নিউক্লিক অ্যাসিড নিয়ে ডিটেলস পড়াশোনা করব। তো এখানে জেনে রাখো ভাইরাস মূলত দুইটি জিনিসে সমন্বিত। একটা হলো নিউক্লিক অ্যাসিড প্লাস হলো প্রোটিন, অর্থাৎ ভেতরে নিউক্লিক অ্যাসিডের একটি কোর থাকে বা ভেতরে নিউক্লিক অ্যাসিড থাকবে, আর বাইরে কি থাকবে, প্রোটিনের আবরণ আর কি। ঠিক আছে, মূলত যে কোনো ভাইরাসে কি এই দুইটা জিনিস নিয়ে গঠিত। তবে কিছু কিছু ভাইরাসে এই দুইটা জিনিস ছাড়াও বহিস্থ কিছু আবরণ থাকে। হ্যাঁ, বহিস্থ আবরণ থাকে। এই বহিস্থ আবরণগুলো মূলত লিপিড, প্রোটিন, ফসফোলিপিড, এই পদার্থ নিয়ে গঠিত থাকে। তাহলে আমরা যদি ভৌত গঠন বলতে চাই, তাহলে ভাইরাসের ভৌত গঠনে কেন্দ্রে থাকবে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড হিসেবে কী থাকবে, ডিএনএ এবং আরএনএ। এবং তোমরা এখানে ভালোভাবে মনে রাখবা যে অন্যান্য জীবে, অর্থাৎ মানবদেহ বলো বা অন্যান্য জীবকোষে ডিএনএ এবং আরএনএ একসাথে থাকতে পারে, অর্থাৎ একটা কোষে ডিএনএও থাকতে পারে, আরএনএও থাকতে পারে। কিন্তু ভাইরাসের বেলায় সেটা ব্যতিক্রম, অর্থাৎ ভাইরাসে যেখানে ডিএনএ থাকবে সেখানে আরএনএ থাকবে না, যেখানে আরএনএ থাকবে সেখানে ডিএনএ থাকবে না। অর্থাৎ নিউক্লিক অ্যাসিড হিসেবে আইদার ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, কিন্তু কখনোই কি ডিএনএ এবং আরএনএ একসাথে থাকার সুযোগ নাই। ওকে, আর এই ডিএনএ এবং আরএনএ কোরকে, সেন্টারকে চারদিক থেকে একটা আবরণ থাকবে, সেটা হলো কি প্রোটিন আবরণ। এই প্রোটিন আবরণটাকে বলা হবে ক্যাপসিড আবরণ। এই যে প্রোটিন আবরণটা থাকে, এটা অনেকগুলো অনুখণ্ডে বিভক্ত থাকে আর কি। তো প্রতিটা অনুখণ্ডকে বলা হবে ক্যাপসুমিয়ার। ক্লিয়ার? তারপরে কিছু কিছু ভাইরাস, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হারপিস ভাইরাস, এইচআইভি ভাইরাস। হ্যাঁ, কোন ভাইরাস বললাম, ইনফ্লুয়েঞ্জা, হারপিস, এইচআইভি।
এরকম কয়েকটা ভাইরাসের নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের আবরণ ছাড়াও বাইরে বহিস্থ আবরণ হিসাবে লিপিড ও প্রোটিন বা ফসফোলিপিডের আবরণ থাকে আর কি। ওকে, তো যদি এই ফসফোলিপিডের আবরণ থাকে তখন সেই স্তরটাকে, অর্থাৎ যে লিপিডের যে লিপোপ্রোটিনের যে স্তরটাকে, তাকে বলা হবে তোমার পেপ্লোমিয়ার। আর যে ভাইরাসে এই আবরণগুলো থাকবে তাকে বলা হবে লিপোভাইরাস। আমি কি ক্লিয়ার কিনা জানি না, তোমরা কতটুকু বুঝতে পারছো লিপোভাইরাস। ওকে, আচ্ছা, এখানে আমরা একটা যে চিত্র দেখে, এই যে চিত্রটা দেখে, এখানে এই যে সেন্টার কোরটা আছে, এটা হলো কি আরএনএ। এটা হলো একটা তোমার টিএমপি ভাইরাস, টোবাক্কো মোজাইক ভাইরাস, হ্যাঁ, আরএনএ। আর এর বাইরে এই যে দেখো প্রোটিনের আবরণ, এই প্রোটিনের যে আবরণটা, এই লেয়ারটাকে, এগুলোকে একসাথে বলা হবে ক্যাপসিড। হ্যাঁ, একসাথে ক্যাপসিড বলা হবে, ক্যাপসিড বলা হবে। আর এই যে ক্যাপসিড দেখো, এক একটা যে খণ্ড বা এক একটা অংশ, এক একটা অংশকে বলা হবে ক্যাপসুমিয়ার। অর্থাৎ ক্যাপসিডের অংশই কি তোমার ক্যাপসুমিয়ার। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে বেসিক্যালি দুইটা জিনিস, একটু কেন্দ্রের আরএনএ আর বাইরের এই যে প্রোটিন আবরণ, যেটাকে আমরা ক্যাপসিড বলি। হ্যাঁ, এই দুইটা নিয়ে গঠিত। আর ক্যাপসিডের অংশগুলোতে, অর্থাৎ ক্যাপসিড দিয়ে বিভক্ত থাকে প্রতিটা অংশটা বলা হবে ক্যাপসুমিন। ঠিক আছে, এখানে তোমার ক্যাপসিডের বেসিক্যালি এমনিতে কোনো কাজ নেই। ক্যাপসিডের কাজ হলো এই যে ভেতরের যে ডিএনএ বা আরএনএ থাকবে, এটাকে কী করা, একটা আবরণ হিসেবে কাজ করা। ঠিক আছে, এখন দেখি আমরা যদি কিছু কিছু অন্য আরেকটা ভাইরাস দেখি। এই যে এখানে দেখো, এই যে তোমার দেখো আরএনএ, হ্যাঁ, এই যে সূত্রকগুলো আছে আরএনএ সূত্র। তারপর এই যে এগুলো হলো তোমার কি ক্যাপসিড আবরণ। এই যে দেখো ক্যাপসিড আবরণ, ভেতরে হলো আরএনএ। এখন দেখো এই ক্যাপসিড এবং ভেতরে আরএনএ ছাড়াও আরও একটা বাইরে আরেকটা লেয়ার আছে, এই যে এই লেয়ারটা, যেটাকে আমরা বলি ফসফোলিপিড লেয়ার। এবং দুই ধরনের প্রোটিন আছে, গ্লাইকোপ্রোটিন 120, গ্লাইকোপ্রোটিন 104। তো এই যে তোমার আরএনএ এবং ক্যাপসিড ছাড়াও বাইরের যে আরও লেয়ার আছে, এই ধরনের ভাইরাসকে আমরা বলবো কি তোমার লিপোভাইরাস। মানে এই আবরণ টুকুতে আমরা সম্মিলিতভাবে বলবো পেপ্লোমিয়ার। ঠিক আছে, এই আবরণ আমরা আগেই বলছিলাম যে ক্যাপসিডের বাইরের আবরণ সব ভাইরাসে থাকে না, শুধু কয়েকটা ভাইরাস, যেমন হারপিস ভাইরাস, হ্যাঁ, তারপর হলো তোমার এইচআইভি ভাইরাস, তারপর হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এই ভাইরাসগুলোতে এই আবরণটুকু অবস্থান করে। ঠিক আছে, তাহলে আমার মনে হয় তোমরা ভাইরাসের যে রাসায়নিক গঠন, এটা সম্পর্কে মোটামুটি হয়ে গেছো। আর এখানে আর ডিটেলস তোমাদের বইও নেই। হ্যাঁ, তো এখানে আরেকটা জিনিস যেটা বলছিলাম, এই যে ক্যাপসিড আবরণ বলো, এটার কাজটা হলো আরএনএকে বা ডিএনএকে একটা আবরণ দান করা, এবং মাঝে মধ্যে এখান থেকে অবস্থিত যে ইয়েগুলো তোমার কী করে অ্যান্টিজেন হিসেবে কাজ করে আর কি। ওকে, তাহলে আজকে আমাদের এই যে প্রথম যেটা বললাম টপিক, ভাইরাসের ভৌত এবং রাসায়নিক গঠন, এটা মূলত এই পর্যন্তই। এই পর্যন্ত পড়লে কি ভৌত গঠনটা হয়ে গেছে। অর্থাৎ ভৌত গঠনে তুমি পড়তেছো বা রাসায়নিক গঠন পড়তেছো, কেন্দ্রে ডিএনএ বা আরএনএ অবস্থান থাকবে। তবে ডিএনএ এবং আরএনএ একসাথে অবস্থান করবে না। ডিএনএ থাকলে তাকে আমরা ডিএনএ ভাইরাস বলবো। নর্মালি প্রাণী ভাইরাসগুলো ডিএনএ ভাইরাস, ব্যতিক্রম আছে। আবার আরএনএ ভাইরাস থাকলে তাকে আমরা আরএনএ, ভাইরাসটাকে আমরা আরএনএ ভাইরাস বলবো। নর্মালি যত উদ্ভিদ ভাইরাস আছে আরএনএ ভাইরাস, তবে কয়েকটা ব্যতিক্রম ছাড়া আর কি। ঠিক আছে, হ্যাঁ। আর পরে হলো বাইরে হলো ক্যাপসিড আবরণ থাকবে, অর্থাৎ প্রোটিন আবরণ থাকবে, যে আবরণটাকে আমরা বলি ক্যাপসিড। হ্যাঁ, ক্যাপসিডের প্রত্যেকটা অংশকে বলে ক্যাপসুমিয়ার। আর কিছু কিছু ভাইরাসে বহিস্থ আবরণ থাকে, সেই বহিস্থ আবরণটাকে লিপিড, প্রোটিন বা ফসফোলিপিড নিয়ে গঠিত। যদি বহিস্থ আবরণ থাকে তাহলে ওই আবরণটাকে পেপ্লোমিয়ার বলা হয়, আর ওই ভাইরাসটাকে বলা হয় লিপোভাইরাস। যেমন একটা লিপোভাইরাসের উদাহরণ বলতে গেলে এইচআইভি, হারপিস এবং ইনফ্লুয়েঞ্জা। ঠিক আছে, পরে এসে আমরা ভাইরাসের শ্রেণীবিভাগ। এখন ভাইরাসের শ্রেণীবিভাগ তোমার কয়েকটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে করা হয়। যেমন প্রথমত হলো ভাইরাসের আকৃতির উপর ভিত্তি করে, হ্যাঁ। তারপরে আছে ডিএনএ, অর্থাৎ আমরা পড়ছিলাম কেন্দ্রে নিউক্লিক অ্যাসিড থাকবে। এখন নিউক্লিক অ্যাসিড কী আছে, ডিএনএ আছে না আরএনএ আছে, তার উপর ভিত্তি করে, অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে। তারপরে হলো তোমার নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে। তারপর ভাইরাসটার পোষক কী, অর্থাৎ পোষক বলতে তোমার এটা কি উদ্ভিদ দেহের ভাইরাস নাকি প্রাণী দেহের ভাইরাস, নাকি এটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, ঠিক আছে, তার উপর ভিত্তি করে, অর্থাৎ পোষক দেহের উপর ভিত্তি করে।
ঠিক আছে। তারপরেও আরও আনকমন কিছু মানে ইম্পর্টেন্ট না এরকম কিছু শ্রেণীবিন্যাস আছে বহিস্থ আবরণ অনুযায়ী, হ্যাঁ, বা কীভাবে সঞ্ক্রমণ করে তার উপর ভিত্তি করে। তো আমরা বেসিক্যালি তিনটা শ্রেণীবিন্যাসের উপর তিনটার উপর ভিত্তি করে, একটা হলো আকৃতি, আরেকটা হলো নিউক্লিক অ্যাসিডের প্রকৃতি, আরেকটা হলো পোষক দেহের উপর ভিত্তি করে। ঠিক আছে। তো আকৃতির উপর ভিত্তি করে যে ভাইরাস আমরা দেখতে পাবো, আমরা কয়েক ধরনের ভাইরাস দেখতে পাবো, তোমরা বই খুলে এখানে পড়বা, এখানে জাস্ট আকৃতিটা পড়বা আর তোমার ভাইরাসের একটু তোমার ইয়েটা দেখবে আর কি, আকৃতিটা তোমরা একটু দেখে নিতে পারো আর কি। ঠিক আছে। যেমন এখানে আমরা একটা যে ডায়াগ্রাম দেখি, হ্যাঁ, আকৃতির উপর ভিত্তি করে ভাইরাস বিভিন্ন ধরনের হতে পারে, যেমন দণ্ডাকৃতির ভাইরাস, টিএমবি একটি দণ্ডাকৃতির ভাইরাস, এই ভাইরাসটা। তারপর হতে পারে তোমার ব্যাঙ্গাচি আকৃতির, হ্যাঁ, ব্যাঙ্গাচি আকৃতির ভাইরাস হলো T2, T4, T6, এই সবগুলোই কি ব্যাঙ্গাচি আকৃতির। ঠিক আছে। তারপর হতে পারে ডিম্বাটার, যেমন এখানে ইনফ্লুয়েঞ্জা, এখানে এইচআইভি, ইনফ্লুয়েঞ্জা ডিম্বাটার ভাইরাস, হ্যাঁ। তারপর হতে পারে তোমার বুলাটার ভাইরাস, যেমন এইচআইভি, এইগুলো আর কি। এই ভাইরাসগুলো তোমরা এখানে বইয়ে চিত্র আছে বা তোমাদের বইয়ে টাইপ আছে যে আকৃতি অনুযায়ী কী কী, দণ্ডাটার ভাইরাস, বুলাটার ভাইরাস, ডিম্বাটার ভাইরাস, তারপর হলো ব্যাঙ্গাচি আকৃতির ভাইরাস, হ্যাঁ। এই টাইপগুলো তোমরা বই থেকে পড়ে নেবা, পাশাপাশি তোমার উদাহরণগুলো কি দেখে নেবা আর কি। ওকে। তাহলে এটাই মূলত আকৃতি অনুযায়ী শ্রেণীবিন্যাসটা আর কি। পরে যেটা বিশেষভাবে ইম্পর্টেন্ট সেটা হলো নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে। ঠিক আছে। তো নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে আমরা একটু আগেই বলছিলাম যে ভাইরাসের যখন গঠন পড়ি আর কি, বা ইয়েটা পড়ি আর কি, নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে ভাইরাসকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো ডিএনএ ভাইরাস, আমরা একটু আগেই বলছিলাম ভাইরাসের নিউক্লিক অ্যাসিড হিসেবে হয়তো বা ডিএনএ থাকবে অথবা কী থাকবে, আরএনএ থাকবে। হ্যাঁ। এখন যদি ডিএনএ থাকে তাহলে নিউক্লিক অ্যাসিড যদি থাকে ডিএনএ, তখন তাকে আমরা বলবো ডিএনএ ভাইরাস। আর নিউক্লিক অ্যাসিড যদি থাকে আরএনএ, তখন তাকে বলবো আমরা কি, আরএনএ ভাইরাস। এবং আরেকটা কথা বলছিলাম, বেসিক্যালি সকল উদ্ভিদ ভাইরাস আরএনএ ভাইরাস, কয়েকটা ব্যতিক্রম এখানে আছে, যে প্রাণী ভাইরাস হওয়া সত্ত্বেও আরএনএ ভাইরাস, আবার সকল প্রাণী ভাইরাস ডিএনএ ভাইরাস। তবে এখানেও কিছু ব্যতিক্রম আছে, কয়েকটা উদ্ভিদ ভাইরাস আছে যারা উদ্ভিদ ভাইরাস বাট কি ডিএনএ ভাইরাস। ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি তোমার ইয়েটা দেখি, শ্রেণীবিন্যাসটা দেখি, তাহলে কী কী পাচ্ছি আমরা, নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে দুইটা, একটা হলো ডিএনএ ভাইরাস, আরেকটা হলো কি আরএনএ ভাইরাস। তাহলে পার্থক্যটা কি, পার্থক্যটা হলো এর নিউক্লিক অ্যাসিড হিসেবে কি থাকবে, ডিএনএ থাকবে, আর এই নিউক্লিক থাকবে কি আরএনএ থাকবে। ক্লিয়ার। আরেকটা হলো যদি ডিএনএ থাকে হলো ডাবল সূত্রক, দ্বিসূত্রক হিসেবে ডিএনএ অবস্থান করবে, আর আরএনএ অবস্থান করে এক সূত্রক হিসেবে। এখন দ্বিসূত্রক এক সূত্রক ব্যাপারটা কি, এটা তোমরা একটু দেখতে পারবে। যেমন এই যে এই ভাইরাসটা, এটার দেখো ডিএনএটা কীভাবে দুইটা হেলিক্স কিন্তু পেঁচিয়ে অবস্থান করতেছে ডিএনএ। ঠিক আছে। আর যেটা আরএনএ যেটা, এটা এই যে এখানে দেখো, এই যে আরএনএ জাস্ট একটা সিঙ্গেল লাইন, এখানে কিন্তু দ্বিসূত্রক না। তাহলে আমরা আরেকটা পার্থক্য দেখতে পারি ডিএনএ এবং আরএনএ ভাইরাসের মধ্যে, সেটা হলো ডিএনএ ভাইরাস থাকে দ্বিসূত্রক, আরএনএ ভাইরাস থাকবে এক সূত্রক, বা আরএনএটা এক সূত্রকভাবে অবস্থান করবে। ওকে। পরে আরেকটা পার্থক্য হলো এরকম, যে সকল উদ্ভিদ ভাইরাস, অর্থাৎ উদ্ভিদ ভাইরাসের কি তোমার সকল উদ্ভিদ ভাইরাসগুলো হলো আরএনএ ভাইরাস, আর সকল প্রাণী ভাইরাস ডিএনএ। উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাস বলতে অর্থাৎ যে সকল ভাইরাস উদ্ভিদকে আক্রমণ করে, যেমন টিএমবি, হ্যাঁ, ব্যানানা বাঞ্চিটম। ঠিক আছে। এই যে অর্থাৎ উদ্ভিদের রূপ তৈরি করে আর কি, তারা হলো উদ্ভিদ ভাইরাস। তো উদ্ভিদ ভাইরাসগুলো নর্মালি আরএনএ ভাইরাস হয়, তবে ব্যতিক্রম আছে, আমরা সেই ব্যতিক্রম দুইটা একটু পরে দেখতেছি। হ্যাঁ। এখানেও কি সকল প্রাণী ভাইরাস, যেমন প্রাণীর রূপ সৃষ্টি করে, যেমন তুমি যে করোনা ভাইরাস দেখলা, তোমার ডেঙ্গু হলো, পোলিও হলো। ঠিক আছে। বা এই যে ভাইরাসগুলো, তো জ্বর হলো, নর্মালি ইনফ্লুয়েঞ্জা জ্বর হলো, যত রুট আছে সকল রুটের ভাইরাস কি তোমার ডিএনএ ভাইরাস। এখানেও কিছু ব্যতিক্রম আছে, যে ভাইরাস রুট সৃষ্টি করতেছে প্রাণীর, বাট আরএনএ থাকে, আবার ভাইরাস উদ্ভিদের রুট সৃষ্টি করতেছে, বাট ডিএনএ থাকে। আমরা সেই ব্যতিক্রমগুলো একটু মুখস্থ করে
করলেই চলবে আর কি। ওকে, আর আরএনএ ভাইরাসগুলো সাধারণত দণ্ডাকার হয় বা সূত্রাকার হয়, কিন্তু ডিএনএ ভাইরাস হয় ব্যাঙ্গাচি আকার, হ্যাঁ, পাউরুটি আকার, গোলাকার, এই টাইপের আর কি। বোঝা গেছে? তাহলে আমরা যদি বলি শ্রেণীবিন্যাস যদি দেখি নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস, একই সাথে আমরা ডিএনএ এবং আরএনএর পার্থক্যটা পড়ে নিলাম। তাহলে এই পার্থক্যগুলো পর্ব ডিএনএ ভাইরাসের নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ থাকবে, আরএনএ ভাইরাসে আরএনএ থাকবে। ডিএনএ ভাইরাসের ডিএনএ দ্বিসূত্রক থাকে, তবে এখানে ব্যতিক্রম যেটা হলে নর্মালি ডিএনএ ভাইরাসে তোমার কী থাকবে, ডিএনএ দ্বিসূত্রক থাকবে আর কি, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে যে ডিএনএ আছে বাট এক সূত্রক, এটা হলো 5X174 নামের একটা ভাইরাস আছে, M30 নামের একটা ভাইরাস আছে। এই দুইটা ভাইরাসে ডিএনএ আছে বাট কি এক সূত্রক, এটা হলো ব্যতিক্রম। বুঝাইতে পারছি ব্যাপারটা? ডিএনএ থাকলে এটা দ্বিসূত্রক হবে, তবে এই দুইটাতে ডিএনএ ভাইরাস আছে, মানে এই দুইটা ভাইরাসে ডিএনএ আছে বাট কি তারা এক সূত্রক হিসেবে অবস্থান করে। আবার আরএনএ থাকলে তোমার এক সূত্রক থাকবে বাট ডানের বামন গ্রুপ। এখানে আরএনএ ভাইরাস আছে বাট দ্বিসূত্রক হিসেবে। তুমি জাস্ট ব্যতিক্রমগুলো একটু ভালোভাবে মনে রাখবে, তাহলে জিনিসটা একদম মাথায় এঁটে থাকবে। নর্মালি ডিএনএ থাকলে সেটা হবে দ্বিসূত্রক, বাট এই দুইটাতে ডিএনএ আছে কিন্তু এক সূত্রক। আবার নর্মালি আরএনএ থাকলে হবে এক সূত্রক, বাট ডানের বামন রুটের যে ভাইরাসটা, বা আবার আরেকটা ভাইরাস আছে রিউ ভাইরাস সম্ভবত, যে আরএনএ আছে বাট দ্বিসূত্রক। ওকে, পরে আসি আমরা সটল প্রাণী ভাইরাস, তোমার ডিএনএ ভাইরাস, ঠিক আছে। সটল উদ্ভিদ ভাইরাস আরএনএ ভাইরাস। কিন্তু তোমার কিছু কিছু ভাইরাস এখানে দেখো, এই যে পোলিও, ডেঙ্গু, পিটজ্বর, মাম্পস, মিজলস এবং কোভিড-19 সবচেয়ে আলোচিত যে ভাইরাসটা আর কি, এই ভাইরাসগুলো কি, মানে পোলিও কাদের হয়, মানুষের হয়, বা ডেঙ্গু, সবই কিন্তু প্রাণী ভাইরাস। কিন্তু এগুলোতে আমরা কি শিখলাম, প্রাণী ভাইরাস হলে ডিএনএ হবে, কিন্তু এই যে এই রূপগুলোর ভাইরাস, এগুলো প্রাণী ভাইরাস কিন্তু কি এরা আরএনএ ভাইরাস, মন থাকবে। আবার তোমার ফুলটুপির যে মোজাইক, টার্নিপ মোজাইক ভাইরাস, হ্যাঁ, এটা ফুলটুপি তো একটা উদ্ভিদ, আমরা কি শিখলাম, উদ্ভিদ ভাইরাস হলে সেটা আরএনএ ভাইরাস হবে, কিন্তু ফুলটুপির মোজাইক ভাইরাস উদ্ভিদ ভাইরাস হওয়া সত্ত্বেও কি এটা ডিএনএ ভাইরাস। তাহলে এই ব্যতিক্রমগুলো তোমরা পড়ে নেবে আর কি। তাহলে এখানে আমরা দুইটা জিনিস একসাথে হয়ে গেল, একটা হলো ভাইরাসের শ্রেণীবিন্যাস আমাদের পড়া হয়ে গেল, আমরা আকৃতিগত শ্রেণীবিন্যাস দেখলাম, তোমার তারপরে দেখলাম নিউক্লিক অ্যাসিডের ডিএনএ আরএনএ, পোষকদের উপর ভিত্তি করে এই যে উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাস। তাহলে আমরা একই সাথে কিন্তু উদ্ভিদ প্রাণী ভাইরাসের পার্থক্য পড়ে নিলাম, ডিএনএ আরএনএর পার্থক্য পড়ে নিলাম। এখন তোমাকে যে বলো উদ্ভিদ প্রাণী ভাইরাসের পার্থক্য বলবো, উদ্ভিদ ভাইরাস আরএনএ ভাইরাস, প্রাণী ভাইরাস ডিএনএ ভাইরাস। তারপর উদ্ভিদ ভাইরাস কী থাকবে, তোমার উদ্ভিদের পোষক হিসেবে উদ্ভিদ, হ্যাঁ। তারপর উদ্ভিদ ভাইরাস কাদের কাদের সৃষ্টি করে, বা উদ্ভিদ ভাইরাসের কী থাকে, এক সূত্র কারণে থাকে, এই জিনিসগুলোকে একটু গুছিয়ে বলে দিবা আর কি, ঠিক আছে। পোষকদের উপর ভিত্তি করে ভাইরাসকে আরও দুইটা ভাগে ভাগ করা যায়, সেটা হলো ব্যাকটেরিওফাজ। কী কী, একটা হলো উদ্ভিদ প্রাণী ভাইরাস, ব্যাকটেরিওফাজ, আর হলো সাইনোফাস, ঠিক আছে। তাহলে ব্যাকটেরিওফাজকে এখানে দেখো, ফাজ হলো তোমার আক্রমণকারী ব্যাকটেরিয়া, ব্যাকটেরিওফাজ ব্যাকটেরিয়াকে যে ভাইরাসগুলো আক্রমণ করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাদেরকে বলে ব্যাকটেরিওফাজ। সায়ানোফাজ হলো সায়ানো ব্যাকটেরিয়াকে, অর্থাৎ কিছু কিছু নিম্ন শ্রেণীর শৈবাল যারা আছে তাদেরকে যে ব্যাকটেরিয়া আক্রান্ত করে তাকে বলে সায়ানোফাজ। তাহলে পোষক দেহের উপর ভিত্তি করে ভাইরাসটা চার ভাগে ভাগ করা যায়, উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাস, ব্যাকটেরিওফাজ, সায়ানোফাজ। ওকে, তাহলে শ্রেণীবিন্যাসটা কি ক্লিয়ার? আকৃতি অনুযায়ী কী কী, দণ্ডাকার ভাইরাস, গোলাকার ভাইরাস, পাউরুটি আকার ভাইরাস, ব্যাঙ্গাচি আকার ভাইরাস, ডিম্বাকার, এরকম প্রত্যেকটার উদাহরণ বলে দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেব। নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস, এবং পোষকদের উপর ভিত্তি করে এই চার প্রকার, উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাস, ব্যাকটেরিওফাজ, সাইনোফাজ। ওকে, ব্যাকটেরিওফাজের উদাহরণ এই যে যত টি জাতীয় যত আছে, T2, T4, T6, আর এখানকার উদাহরণ হলো এলপিপি টাইপের যে ভাইরাসগুলো আর কি, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই, আমরা পরবর্তী ক্লাসে ব্যাকটেরিওফাজ নিয়ে বা পরবর্তীতে যা আছে সিলেবাসে আমরা আবার সামনে আরেকটু অগ্রসর হব। তো আশা করি আজকের ক্লাসে তোমরা যদি আমার ক্লাসের পাশাপাশি বইটা পড়ো,
সমস্যা থাকার কথা না। তারপরে যদি বিশেষ কোনো সমস্যা হয়, বিশেষ কোনো ওয়ার্ড বুঝতে সমস্যা হয়, কিছু টেকনিক্যাল ওয়ার্ড আছে, অবশ্যই আমাদের জানাবা। জানালে আমরা এগুলো চেষ্টা করব তোমাদের আবার বুঝিয়ে পরবর্তী ক্লাসে দেওয়ার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।